যুদ্ধ বন্ধ করতে চাইলেও যুদ্ধ বন্ধ করতে রাজি না ইরান। ইরান আরো শর্ত দিয়েছে, যদি ভাই তোমার যুদ্ধ বন্ধ করতেই হয় আমাকে 3টা শর্ত মানতে হবে। আমার ক্ষতিপূরণ দিতে হবে, আমাকে নিশ্চয়তা দিতে হবে যে তুমি আমাকে আবার আক্রমণ করবে না, প্লাস আমার যত ধরনের অধিকার আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার সেই অধিকারগুলো আমার দিতে হবে। 3 শর্ত হইলে আমি যুদ্ধে মানতে রাজি হবো, আর যুদ্ধেও যাব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ বাইজি, যুক্ত হচ্ছি ঢাকা থেকে। আজকের ইরান আমেরিকা যুদ্ধের 13তম দিনে বিশ্বের হালচাল নিয়ে কথা বলবো। আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন আছে, যে ইরান আমেরিকার এই যুদ্ধটা কবে নাগাদ শেষ হতে পারে, তারপর পাকিস্তান কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে কিনা, আর সম্ভাবনা কতটুকু, তাছাড়া আরেকটা নেতানিয়াহুর লাস্ট আপডেট কি সেটাও আমরা আপনাদেরকে জানাবো। তার চেয়েও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলাদেশ আগামীতে জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতিত্বের জন্য নির্বাচন অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্ভবত এই নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। তবে শুরু করি প্রথম থেকে, ইরানের আর আমেরিকার এই যুদ্ধটা কবে নাগাদ শেষ হতে পারে। অবশ্য ট্রাম্প ইতিমধ্যে এই যুদ্ধের শেষ করার একটা সুযোগ খুঁজতেছে। প্রথম যখন আক্রমণ করেছিল সে তখন বলছিল যে এই যুদ্ধটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আবার তারপরে কিছুদিন পর আমরা আপডেট পেলাম যে এই যুদ্ধটা কয়েক সপ্তাহ যেতে পারে। আবার ইরান এদিক থেকে বলছে এই যুদ্ধে আমাদের 6 মাসের সক্ষমতা আছে। তারপর আবার বলছে যে আমরা এই যুদ্ধ 10 বছর নাগাদ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি আছে। তারপর আমরা ইদানিং রিসেন্টলি যে খবরটা জানতে পারলাম সেটা হচ্ছে ট্রাম্প প্রায় এখন মরিয়া হয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধ করার, কিন্তু ইরান সেই যুদ্ধ বন্ধ আগ্রহী না। ট্রাম্প বলতেছে যে আমরা ইরানের ভিতর যা যা আক্রমণ করছি এখন নতুন কোনো কিছু পাইতেছি না যে সেখানে আমাদের অভিযান পরিচালনা করা যায়, সুতরাং আমি যখন নির্দেশ দিব আমার এই যুদ্ধের তখনই শেষ। অর্থাৎ ট্রাম্প মানে ইরান যদি যুদ্ধের মধ্যে রাজি নাও হয়, ট্রাম্প একপাক্ষিকভাবে যুদ্ধ থেকে সরে যাবে, এই ধরনের একটা ব্যবস্থা হইতেও পারে। আর এদিকে ইরান শর্ত দিছে 3টা, যে তোমার যদি যুদ্ধ আমার সাথে বন্ধ করতে হয় আমাকে আমার যে ইরানের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সকল বৈধ অধিকার আছে সেই সকল অধিকারগুলো দিতে হবে। এই অধিকারগুলির ভিতরে হইতে পারে যে তার থেকে কিছু নিষেধাজ্ঞা উঠানো হইতে পারে, তার ব্যবসা বাণিজ্য প্রসার হইতে পারে। আর এই যদি ব্যবসা বাণিজ্য যদি প্রসার হয় আর যদি নিষেধাজ্ঞা উঠানো হয়, এটা তো স্পষ্ট ট্রাম্প আমেরিকার পরাজয় ছাড়া আর কিছু বলা যায় না। ট্রাম্পের মূলত এই জায়গায় আক্রমণের প্রধান উদ্দেশ্যটাই ছিল ইরানের রেজিম চেঞ্জ। ইরানের রেজিম চেঞ্জ তো হচ্ছেই না, বরং আরও এই যুদ্ধের মাধ্যমে ইরানের রেজিম অর্থাৎ বর্তমান যে সরকার ব্যবস্থা সেটা আরও শক্তিশালী হয়ে উঠছে, আরও গঠনমূলক হয়েছে। ইসরায়েল থেকে এরকম একটা বার্তা আসছে যে ইরানের রেজিম চেঞ্জটা এখন আর সম্ভব না, এত দ্রুত সম্ভব না। তাছাড়াও আবার যে দ্বিতীয় শর্ত দিয়েছে যে ক্ষতিপূরণ, অর্থাৎ এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণের ভারটাও আমেরিকা বা ট্রাম্পকে নিতে হবে, প্লাস ভবিষ্যতে কোনো এই ধরনের আক্রমণ হবে না এই নিশ্চয়তা দিতে হবে। এই 3টা শর্ত যদি মানা হয়, এইটা ইরানের বিজয় ছাড়া আর কি বলা যায়। ইরানের এই বিজয়টা যদি না, আপনি যদি বলেন এই শর্ত মানলাম না, না মানলেও অর্থাৎ ইরান বর্তমান যেই একটা সাহসিকতার সাথে এই পরিচয় দিতেছে যে আমাদের এই শর্তগুলো মানো, সেটাই তো একটা বিজয়ের পরিচয়। আর না হ্যাঁ, ইরানের উপর যে সকল বাংকার ব্লাস্টার বোমাগুলো ফেলানো হয়েছে, B-2 বোম্বার বিমান দ্বারা আক্রমণ করা হয়েছে, B-52 প্রস্তুত রাখা হয়েছে, এই সমস্ত বিমান এবং এই বোমাগুলো যখন বিশ্বে অন্যান্য দেশগুলোর নাম শুনে তখন এই থরথর করে কাঁপে, আর সেগুলো দ্বারা এখন নিজের গায়ে বরণ করে নিছে। তারপরে এখন তারা বলতেছে যে আমাদের যুদ্ধ বন্ধ হবে আমাদের ইচ্ছায়, অর্থাৎ ইরান নির্ধারণ করবে এই যুদ্ধ কবে বন্ধ হবে। ট্রাম্প কিংবা আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ বন্ধের নির্ধারণ করতে পারবে না। এই দিক থেকে আবার শোনা যাচ্ছে যে রাশিয়া নাকি ইউক্রেন যুদ্ধে তার কিভাবে ড্রোন নিক্ষেপ করতে হবে সেই অভিজ্ঞতা ইরানকে শেয়ার করতেছে। সেই অভিজ্ঞতা আবার ইরান নাকি তার যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করে ব্যাপক সফলতা পাচ্ছে। আবার ওই দিক থেকে ট্রাম্প আবার জেলেনস্কিকে কি বলছে প্রস্তাব মানে ব্যবহার করার একটা ব্যবস্থাপনা চলছে যে কিভাবে ইরানের ড্রোনকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যেহেতু
জেলেনস্কি বা ইউক্রেন এই বেশ কয়েক বছর যাবৎ এই ইরানের ড্রোন মোকাবেলা করে আসতেছে। এদিকে জেলেনস্কি পশ্চিমাদের পক্ষে সাপোর্ট দিচ্ছে কিভাবে ড্রোন মোকাবেলা করা যায়, আবার ইরান এদিকে তার অভিজ্ঞতা শেয়ার করতেছে কিভাবে ড্রোনকে সুরক্ষা দিয়ে যথাযথভাবে আক্রমণ করা যায়। তাছাড়া আমাদের আজকে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে পাকিস্তান এই যুদ্ধে কি জড়িত হইতে পারে কিনা। আসলে পাকিস্তানকে খুব দূরে মনে হইলেও আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে সৌদি আরবের 2025 সালে একটা সামরিক চুক্তি হয়েছে। এই সামরিক চুক্তির মাধ্যমে অর্থাৎ এই দুই দেশের মধ্যে যদি কোনো একটা দেশ আক্রান্ত হয় তখন তারা একে অপরকে সহযোগিতা করবে, এই ধরনের একটা চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে যেহেতু ইরান সৌদিতে আক্রমণ করতেছে, সেই ক্ষেত্রে সৌদি দাবি করতেই পারে পাকিস্তানের কাছে, তুমি তো আমার বন্ধু হয়েছো, তুমি তো আমার সাথে চুক্তি করছো, তুমি আমার এখন বিপদের দিনে সহযোগিতা করো। সেই ক্ষেত্রে পাকিস্তান কি করতে পারে? পাকিস্তানের যতটুকু ব্যবস্থাপনা এখন মনে হচ্ছে যে পাকিস্তান যাচ্ছে কূটনৈতিকভাবে এই সমস্যাটার সমাধান হোক। এমনিতেও কারণ পাকিস্তানের প্রায় 4 কোটি মানুষ সম্ভবত শিয়া, হ্যাঁ 4 কোটি মানুষের মতো শিয়া। এখন যদি পাকিস্তান সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় তখন দেশে একটা অস্থিতিশীলতা আসবে। আবার সুন্নি হিসেবে সৌদি আরব এবং পাকিস্তান সুন্নি মতদর্শের, এখান থেকে যদি আবার পাকিস্তান ইরানের পক্ষ অবলম্বন করে তখন সুন্নিদের অবমাননা হবে, আবার সাথে তাদের যে সামরিক চুক্তি হয়েছে সেই চুক্তির লঙ্ঘন হবে। এই দিক থেকে পাকিস্তানের অবস্থানটা খুব জটিল সমীকরণ। আর যুদ্ধ তো শুধু অস্ত্রতেই হয় না, যুদ্ধের বড় একটা ফ্যাক্টর হচ্ছে অর্থনীতি। পাকিস্তানের যে 80% জ্বালানি আসে আবার হরমুজ প্রণালী দিয়ে, তো আবার যদি হরমুজ প্রণালী বন্ধ করা হয় সেই ক্ষেত্রে লোহিত সাগরের দিয়ে পাকিস্তানের জ্বালানির একটা ব্যবস্থাপনা হতে পারে। এখানেও যে সম্ভাবনাটা দাঁড়ায় যে পাকিস্তান সরাসরি যুদ্ধে যদি অংশগ্রহণ নাই করার সম্ভাবনা বেশি, তবে যদি সহযোগিতা করে সেটা হচ্ছে সৌদি আরবের পাইলট বিমানগুলোকে কীভাবে পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে পাকিস্তান তাদের দক্ষ পাইলটদের সেখানে ব্যবস্থাপনা করতে পারে, নিয়োগ দিতে পারে, আবার বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। তাছাড়া পাকিস্তান সরাসরি সম্ভবত যুক্ত হবে না এবং কূটনৈতিক মাধ্যমে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করে। আর বাংলাদেশের যেই তথ্যটা দিয়েছিলাম যে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ এবছর লড়াই করবে। সেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে 2টা, বাংলাদেশ এবং সাইপ্রাস। তো এতদিন পর্যন্ত বাংলাদেশের সম্ভাবনা বেশ ছিল, কেননা মুসলিম দেশ হিসেবে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু এই ইরান যুদ্ধের মাধ্যমে ইরান যেরকম বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করেছে, সুন্নি রাষ্ট্রগুলোতে আক্রমণ করেছে, সেই ক্ষেত্রে এখন আরব রাষ্ট্রগুলোর সমর্থন অনেকটা পশ্চিমাদের দিকে চলে গেছে। আর পশ্চিমাদের দিক থেকে অবস্থান করছে এই জায়গায় ভোটে দাঁড়াইছে সাইপ্রাস। সেই ক্ষেত্রে সাইপ্রাসের দিকে আরবদের ভোট কত শতাংশ যাবে সেটা একটা বড় প্রশ্ন এই নির্বাচনের জন্য। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তুরস্কে গিয়েছেন, কারণ তুরস্কের দেশ হিসেবে এবং ভৌগোলিক অবস্থান হিসেবে বিশ্বে তার বেশ প্রভাব রয়েছে এবং বিশ্বের অনেকগুলো দেশের প্রতি তার বেশ প্রভাব খাটানোর মতো সক্ষমতা রয়েছে। সেই ক্ষেত্রে তুরস্কের সাথে যদি একটা সলা পরামর্শ করে এই ধরনের একটা মিলঝিল করা যায়, সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে সেটা আমরা মনে করি এবং মুসলিম বিশ্বের জন্য মঙ্গলজনক হবে। তবে আমরা আশা করি এই যুদ্ধ অত্যন্ত তারা অতি শীঘ্রই সমাপ্ত হোক, মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসুক। আর আমরা সমগ্র বিশ্বের সকল সাধারণ মুসলিম এবং সকল মানুষের কল্যাণ কামনা করছি। অবশেষে আপনাদেরকে আজকে রাতের লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।